নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর বাঙালি বিরোধী মন্তব্য নিয়ে সরব শিলচর জেলা কংগ্রেস সভাপতি। 29 জুলাই ধর্ণা কর্মসূচি। নাগরিক পরিকাঠামো উন্নয়ন এবং পরিচ্ছন্ন শহর রূপে গড়ে তোলার লক্ষ্যে অসম সরকারের আয়ুক্ত ও সচিব কবিতা পদ্মনাভনের শিলচর সফর। কালাইনছড়া টোলগেটে একটি লরি থেকে উদ্ধার বৃহৎ পরিমাণের বিদেশি মদ। সিন্দুরা নদীতে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার, বদরপুরে শোকের ছায়া। টাকা ছিনতাই ও প্রাণে মারার হুমকির অভিযোগে শিলচরে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। এবারে সংবাদ বিস্তারিত। আসন্ন লোকগণনায় যারা বাংলায় নাম লেখাবেন তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিগত কিছুদিন আগে যে মন্তব্য করেছেন তার নিন্দা ধিক্কার জানিয়ে এবার সরব হলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। মুখ্যমন্ত্রীর বাঙালি বিদ্বেষী মন্তব্য প্রত্যাহার করার দাবিতে আগামী 29 জুলাই শিলচরে ধর্ণা কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। বুধবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সজল আচার্য জানান, শহীদদের শহর বরাক উপত্যকায় বরাকবাসী বাঙালিদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য উদ্বেগজনক। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার এই মন্তব্যের বিরুদ্ধে কংগ্রেস দলীয় কার্যালয় থেকে এদিন একটি বিশাল মিছিল করে কাছাড়ের জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে বলে জানিয়েছেন তিনি। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে উনি একটা মত প্রকাশ করেছেন যে ভোটার তালিকা বা বাংলা যারা বলবে, ভাষায় যারা গিয়ে বলবে অফিসে বা ভোটার লিস্টে, তারা প্রত্যেকেই বাংলাদেশি, মানে বাংলা থেকে যারা বলবে, বাংলায় যারা কাজ করবে এরা বাংলাদেশি। আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওনাকে ধিক্কার জানাই যে আমাদের বরাক উপত্যকা হচ্ছে 11 শহীদের আমাদের শহর। উনি ইতিহাসটা জানেন না। উনি যে ভাষায় আমাদের বাঙালিদেরকে কথাবার্তা বলছেন সেটা নিয়ে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনে আগামী 29 তারিখে আমরা একটা ধর্ণা প্রটেস্ট করব। 29 তারিখ যে আন্দোলন হবে সেই বাংলা ভাষা নিয়ে, আমাদের ভাষার যে অপমান করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা নিয়ে আমরা জোরদার আন্দোলন করব। জেলা উপায়ুক্তের অফিসে গিয়া আন্দোলন করে যাব এবং ডিসির আমরা ঘেরাও করব। কংগ্রেস, এনএসইউআই, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের বিভিন্ন উইংস আমরা এখান থেকে মিছিল করে আমরা জেলা উপায়ুক্তের অফিসে গিয়ে আমরা ধর্ণা প্রদর্শনী। লজ্জা লাগছে যে বিজেপির যারা বাঙালি বিধায়ক আছেন, যারা বাংলা ভাষায় কথা বলেন, বাংলা ভাষায় লিখেন, তাদের একদম নীরব ভূমিকা পালন করছে। জানি না ওরা হয়তো আমাদের অবদান, আমাদের 11 শহীদের অবদান ওরা ভুলে গেছেন। সেই সম্বন্ধে আজকে ওনাদের কথার বলার কোনো অধিকার নেই, ওদের মুখ চুপ। আপনারা নিশ্চয়ই জানেন সেটা নিয়ে বিজেপির কোনো বিধায়ক বা বিজেপির কোনো কর্মী সেটা নিয়ে কোনো আপত্তি করেন নাই। শহরের নাগরিক পরিকাঠামো ও স্যানিটেশন ব্যবস্থার বর্তমান অবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার শিলচর সফরে আসেন অসম সরকারের হাইজিন ও আরবান অ্যাফেয়ার্স বিভাগের আয়ুক্ত ও সচিব কবিতা পদ্মনাভন IAS। শিলচরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সরজমিনে ঘুরে দেখেন তিনি। পরিষ্কার পরিচ্ছন্নতা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক পরিষেবার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করে এবং দ্রুত সমাধানের দিক নির্দেশ দেন। শিলচর পৌর নিগমের আওতাধীন ব্যস্ত বাজার এলাকা, প্রধান সড়ক, মিউনিসিপাল ডাম্পিং ইয়ার্ড ও শহরের সীমানা অঞ্চল ঘুরে দেখেন পদ্মনাভন। পরিদর্শনের সময় তার সাথে উপস্থিত ছিলেন শিলচর পৌর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিং, IAS কার্যবাহী আধিকারিক নবোত্তম শর্মা, AUAS পৌর নিগমের অন্যান্য কর্মকর্তা ও সৃষ্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রতিনিধিরা। বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যার পরিপ্রেক্ষিতে তিনি রাঙ্গির খাল, লঙ্গাই খাল ও সোনাই রোড সহ বন্যাপ্রবণ এলাকাগুলি পরিদর্শন করেন। সোমবার রাতে
আসাম মেঘালয়ের সীমান্তের দিগরখাল টোলগেট স্থিত পুলিশ নাকা চেক গেটে একটি লরি থেকে বৃহৎ পরিমাণের বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। জানা গেছে, মেঘালয় থেকে লরিতে থাকা ভিন্ন সামগ্রীর আড়ালে লুকিয়ে মদ লোড করে দিগরখাল ৬ নং জাতীয় সড়ক হয়ে বহির্রাজ্যে পাচার করার চেষ্টা করছিল পাচারকারীরা। কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে এদিন রাত আনুমানিক ১০টা নাগাদ লরিটি কালাইনছড়া টোলগেটে স্থিত পুলিশ নাকা চেক গেটে আসলে লরিটি দাঁড় করান গেটে কর্তব্যরত পুলিশ কর্মীরা। লরি থামার পর চিরুনি তল্লাশি আরম্ভ করেন পুলিশ। পুলিশের তল্লাশিতে উদ্ধার হয় কার্টুন বিদেশি মদ। এদিকে তল্লাশি চলাকালীন সুযোগ বুঝে পালিয়ে যায় চালক। এদিন লরি থেকে উদ্ধার হয় ৮৬ কার্টুন বিদেশি মদ, যার বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। সিন্দুরার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে স্নানের সময় নদীর স্রোতে তলিয়ে যাওয়া যুবক সৌভিক সরকারের মৃতদেহ ৪র্থ দিনে উদ্ধার করা হয়েছে। দেখুন সবিশেষ। বুধবার সকালে স্থানীয়রা নদীতে ভেসে ওঠা একটি পচা গলা দেহ দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। জানা গিয়েছে, গত রবিবার বদরপুর থেকে ৭ জন যুবক মিলে বেড়াতে গিয়েছিল কালাইনের সিন্দুরা পিকনিক স্পটে। সেখানে গিয়ে স্নান করার সময় ২৪ বছর বয়সী বিশাল ঘোষ নামে একজন যুবক স্রোতের টানে তলিয়ে যায়। বন্ধুকে বাঁচাতে সৌভিক সরকার দ্রুত নদীতে ঝাঁপ দেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি জলের প্রবল স্রোতে তলিয়ে যান। বাকি ৫ বন্ধুর চেষ্টায় বিশাল ঘোষকে মৃত অবস্থায় উদ্ধার করা গেলেও সৌভিক নিখোঁজ ছিল। আজ সকালে নদীর পাড়ে তার দেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সঙ্গে সঙ্গে কালাইন এবং গুমরা থানার পুলিশ পৌঁছে এবং এসডিআরএফ বাহিনীর সহযোগিতায় দেহটি উদ্ধার করা হয়। পরে মৃতদেহটি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। একজন প্রাণবন্ত এবং সহৃদয় বন্ধু হিসেবে পরিচিত সৌভিকের এই মৃত্যুর খবরে বদরপুরে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, সিন্দুরা নদী তীরে কোনো সতর্কতা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন যত শীঘ্র সম্ভব সমস্যার সমাধান করার জন্য। আমার নাম হলো মাধু দাস, বাড়ি হলো সোদপুর। আমি স্কুলের ছাত্র লই আইলাম, দিতাম নদীটা পার করিয়া। এর মধ্যে এদিকে সাইডে একটা লাশ আর ডেড বডি। জায়গা হইলো কেলমাপুর বাদে আয়া তারা কইলাম মনে একটা ডেড বডি ভাই। আর তো বেজার মানুষ আইসে কইছে ফোন করো, আইসে আপু তার গাড়ি পারে তানাত করছে ফোন, তা না আইসে তানাত ফোন। টাকা ছিনতাই ও প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগে শিলচরের এক ব্যক্তিকে আটক করল কাছাড় পুলিশ। অভিযুক্তের নাম আবিদ হোসেন। শিলচরের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গত সোমবার বিকেলে কাছাড় জেলা আয়ুক্ত কার্যালয়ের নিকটবর্তী চৌধুরী হোটেলের সামনে থেকে তাকে সিভিল ড্রেসে গ্রেপ্তার করা হয়। বুধবার শিলচরের বাসিন্দা ইকবাল হোসেন বরগুইয়া জানান, শিলচর সদর থানায় দায়ের করা এজাহারের অভিযোগে করেছেন যে মঙ্গলবার দুপুর 1:10 নাগাদ তার গাড়ি চালক জীবন দে কাছাড়ের ডেপুটি কমিশনার অফিসে যাওয়ার পথে আবিদ হোসেন ও আজার উদ্দিন বড়লস্কর তাদের গাড়ি থামিয়ে ৬,৫০০ টাকা ছিনতাই করে। এরপর অভিযুক্তরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ। ইকবাল হোসেন আরও দাবি করেছেন, অভিযুক্ত আজার উদ্দিন বড়লস্কর পূর্বে মাদক ব্যবসার অভিযোগে 1 বছর জেল কেটেছে। এই অভিযোগের ভিত্তিতে সদর পুলিশ তৎপর হয়ে অভিযুক্ত আবিদ হোসেনকে আটক করে এবং বুধবার তাকে আদালতে পেশ করা হয়। বরাক উপত্যকায় চুরি ও ডাকাতির ঘটনা একের পর এক ঘটেই চলেছে। শ্রীভূমি জেলার সাম্প্রতিক ডাকাতির রেশ কাটতে না কাটতেই এবার চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল 5 গ্রামে। দেখুন সবিশেষ। একই রাতে 2 পরিবারে হানা দিয়ে চোরের দল লুটে নিয়ে যায় নগদ অর্থ, মূল্যবান সামগ্রী, মোবাইল ফোন। ঘটনাটি ঘটেছে 5 গ্রামের দাস কলোনিতে। স্থানীয় অরুণ দাস এবং চন্দ্রধর দাসের পরিবার প্রতিদিনের মতো রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখেন ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। খোয়া গিয়েছে মোবাইল, হ্যান্ডসেট এবং নগদ অর্থ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নিশি কুটুমের একটি সংঘবদ্ধ দল এই চুরির সঙ্গে যুক্ত। খবর পেয়ে 5 গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। 2 বাড়িতে চুরির ধরন প্রায় একই রকম, যার জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে একের পর এক চুরি ডাকাতির ঘটনায় বরাকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজনদের খোঁজে অভিযান শুরু হয়েছে। গত রাত্রে আমরা খাইয়া ঘুমানোর পরে প্রায় 12:30 অব্দি আমরা সজাগ ছিলাম। 12:30 পরে অনুমানিক আমার মনে হয় জানালা দিয়ে ঢুকার পরে আমার 3টা মোবাইল আসলো। আমার নিজের বড় একটা, আমার ফ্যামিলির একটা, আর আমার রিলেটিভ আইছে আমার শালি, তার একটা নতুন মোবাইল আসছিল, এটা নিয়েছে। আর পার্সে আসছিল প্রায় 4,500 টাকা। আমি মেডিসিন আনা যেতাম আজকে, ম্যানেজ করে রাখছিলাম, এটা নিয়েছে। আর একটা এনার্জি ড্রিঙ্ক, এটা ডাক্তারে দিছিল, আর এনার্জি ড্রিঙ্কটা নিয়েছে, এটা প্রায় 1000 টাকা দাম। এনার্জি ড্রিঙ্ক দিয়েছে। আর কিছু কাপড় উপর আসছিল, এটা শীতে গেছে, এখনো বুঝতে পারি না কিতা কিতা শুরু হয়েছে, আমরা এখনো দেখি। আর আমার পাশে আরেকটা বাসা তো শুরু হয়েছে, অরুণ দাস, তারও
প্রায় বহুত ক্ষয়ক্ষতি হয়েছে, বহুত জিনিস নিছে। সকালে আমি উঠে গিয়ে দেখলাম তারও মোবাইল নিছে, ক্যাশ টাকাও নিছে। দাদা কি হইব, তো সকালে ঘুমতে উঠলাম, উঠিয়া দেখি কাপড়ের উপর সব চিত্রাণু। এরপরে আমার নিজেদের ডাকে আর যে কাপড়ের উপর চিত্রাণু আর চোখে চোখ খোলা, আর মোবাইল দেখি মোবাইলও নাই। এরপরে আমি এখানে মাছের টাকা কালকে বিক্রি করছিলাম, মাছের টাকাও দেখি নাই। পরে চোখে চোখ খোলা, চোখের মাঝে টাকা আসলো 20,000 টাকা, মাছের টাকাও আসলো, আমার পুঁজি সব টাকা নিয়ে একটা টাকাও নাই এখন। এরপরে বাইরে গিয়ে দিকে বাইরে কাপড়ের উপর সব চিত্রানো। পরে দিকে বাইরের দরজাও খোলা, এদিকে দরজা এদিকে ঢুকছে মনে চুর ঢুকছে না কি ঢুকছে কইতে হয় না। আমরা তো রাতের ঘুমো আসলাম, ঘুমতে উঠিয়া দেখি মানে সব কিছু চিত্রানো। লোকাল থানারে জানাইছি, লোকাল থানার গিয়া সকালে গিয়া কইছিলাম, তারা কইছে 9টা 9:30টার সময় মানে যাবার লাগিয়া একটা অ্যাপ্লিকেশন লিখিয়া। কত টাকার জিনিস হইব নিচে 50-60 হাজার টাকা জিনিস হইব। কিটা কিটা টাকা নিছে, এরপরে তোমার মোবাইল নিল 2টা, এরপরে আমার মাছ বিক্রি করেছিলাম পুঁজি সব নিয়ে গেছে। পুঁজি টাকা আসলো সব নিয়ে গেছে। তো 1 টাকাও নেই আমার কাছে। আমি ছোটো মোটো একটা কারবার করি, অনেক কারবার। এখন আমি অনেক কি করবো, আমি চিন্তা করি। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। আগামী 24 আগস্ট নেতাজির মূর্তি উন্মোচন সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে বরাকে আসছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার এই সফরকে স্বাগত জানানোর পাশাপাশি বরাক তথা রাজ্যের বাঙালিদের সমস্যা সমাধানে কিছু দাবি পেশ করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, আসামের মুখ্যমন্ত্রী আগামী 24শে আগস্ট শিলচর আসছেন। মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু উদ্বোধন করবেন রাঙ্গিরখাড়িতে। এটা আমাদের কাছে খুব সৌভাগ্য এবং আনন্দের খবর যে মুখ্যমন্ত্রী নিজে নেতাজি স্ট্যাচু উন্মোচন করবেন। নেতাজি শুধু বাঙালির নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কাছে এক মহানায়ক। এই নেতাজি সুভাষচন্দ্র বসু পরাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে পতাকা উত্তোলন করেছেন। এই কথাটা আমার কথা নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি স্বীকার করে থাকেন নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল, তাহলে তার নামে তার ছবি দিয়ে ভারতবর্ষের কোনো একটা নোট, বিশেষ করে পারলে 100 টাকার নোটে নেতাজির ছবি ছাপা হোক। এটা প্রতিটি বাঙালি এবং ভারতবাসী চায়। একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি যদি আসাম সরকার থেকে উদ্যোগ নিয়ে এটা দিল্লিতে সুপারিশ করেন প্রধানমন্ত্রীর কাছে,
তবে এই পার্লামেন্টে বিল পাস হয়ে এটা রূপান্তরিত হবে। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব যে বরাক সফরে আসার আগেই আপনি এই কাজটা করে আসলে বরাকবাসী খুব খুশি হবে। শহরতলির রামনগর এলাকার 17 ও 25 নং ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মানুষ কংগ্রেস দলে যোগদান করলেন বুধবার। এদিন জেলা সভাপতি সজল আচার্যের নেতৃত্বে শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত এক কর্মী যোগদান সভায় নবাগত সদস্যদের দলীয় উত্তরীয় পরিয়ে স্বাগত জানান জেলা কংগ্রেসের কর্মকর্তারা। রামনগর এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা কংগ্রেস নেতা আফজল হোসেন সদিউলের হাত ধরে 17 নম্বর ওয়ার্ড থেকে 5 শতাধিক মানুষ নতুনভাবে কংগ্রেস দলে যোগদান করেছেন। এছাড়াও ওয়ার্ড নম্বর 25 থেকে আরও শতাধিক মানুষ এদিন আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেছেন। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য সহ অন্যান্যরা জানান, আসন্ন পৌর নিগম নির্বাচনের পূর্বে কংগ্রেস দলে বিপুল সংখ্যক মানুষের যোগদান দলের ভিতকে শক্তিশালী ও মজবুত করেছে। আপনারা যারা আজকে এখানে যোগদান করেছেন প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন। আজকে থেকে আমাদের বিজেপির বিরুদ্ধে আমাদেরকে ফাইট করতে হবে। কংগ্রেস কর্মীরা সেখানে আজকে সদস্যপদ নিয়েছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে আপনারা কংগ্রেসের আদর্শে বিশ্বাস করেন, কংগ্রেসের নেতাদের প্রতি বিশ্বাস রেখে আজকে আপনারা বিপুল সংখ্যকভাবে যারা এখানে যোগদান করেছেন তাদেরকে আমি আজকে থেকে বিজেপির বিরুদ্ধে আপনারা কাজ করা শুরু করে দেন। আপনারা ভয় পাবেন না। কিছুদিন আগে আমাদের নেতা রাহুল গান্ধী এসেছিলেন গুয়াহাটিতে, উনি একটা কথা বলেছেন যে কংগ্রেসের কর্মীরা ভয় পাবেন না, আগামী দিনে আমাদের ভালো দিন আসছে এবং ভালো দিনে আপনারা দেখবেন আসামের মুখ্যমন্ত্রী কী অবস্থা হয়। যেভাবে তিনি বুলডোজার দিয়ে আসামের প্রত্যেক জায়গাতে যেভাবে নির্যাতন শুরু করেছেন তাই সেই প্রতিহত করতে হলে আমাদের এখন থেকে শপথ নিতে হবে। আজকে সবাই প্রত্যেক কর্মীকে বলছি আপনারা কাজে লেগে যান। ইলেকশন যখন অ্যানাউন্সমেন্ট হবে, পৌরসভার অ্যানাউন্সমেন্ট হবে, তখন প্রত্যেক কর্মীদেরকে নিয়ে আলোচনা করে সঠিক প্রার্থীকে আমরা দেব যিনি এখান থেকে জিতে আসতে পারে। আজকে আমাদের 17 নম্বর ওয়ার্ড রামনগর থেকে প্রায় 5 শতাধিক মানুষ কংগ্রেসে নতুন জয়েনিং হয়েছে। কংগ্রেসে জয়েনিং নেওয়ার উদ্দেশ্য হলো কংগ্রেসের আজকে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন যে কাজ চলছে, ওনার অ্যাক্টিভিটিস সব খুশি হয়ে আজকে এই কংগ্রেসের এত বড় যোগদান, আর যেটা আগামী দিনের এক বৃহত্তর রামনগরকে এবং দেশবাসীকে সুন্দর করে গড়ে তোলার অঙ্গীকার করার জন্য আজকে এই কংগ্রেসের যোগদান। ব্ল্যাকমেইল করে এক জিপির ট্যাক্স কালেক্টরের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠল 7 জন ব্যক্তির বিরুদ্ধে। দেখুন সবিশেষ। এ নিয়ে এক জেলা পরিষদ সদস্য সহ 7 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কচুদরম থানায় মামলা দায়ের করেছেন সোনাইয়ের নতুন কাঞ্চনপুরের বাসিন্দা আতাউর রহমান। মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে দক্ষিণ মোহনপুর জিপির ট্যাক্স কালেক্টর আতাউর রহমান জানান, তাকে প্রতারণা করে প্রভাবশালী 7 জন ব্যক্তি হুমকি ধমকি দিয়ে অর্থ আদায় করার চেষ্টা করেন। তাদের কথায় রাজি না হলে তার চাকরি খেয়ে নেবেন বলে হুঁশিয়ারি দেন। এতে তিনি আলোচনায় রাজি হলে 27 লক্ষ টাকা দেওয়ার জন্য দাবি করেন। পরে তিনি কোনো রকমে প্রতারকের খপ্পর থেকে বেরিয়ে এসে কচুদরম থানায় মামলা দায়ের করেন। জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে ন্যায় বিচারের দাবিতে তিনি স্মারকলিপিও প্রদান করেছেন। ব্ল্যাকমেইল করার অভিযোগ তুলে পুলিশের মামলায় আতাউর রহমান অভিযুক্ত করেছেন দিদার ঘোষ, নগদীর গ্রাম জেলা পরিষদ সদস্য শাহিন লস্কর, সুন্দরী জিপির প্রাক্তন সভাপতি মঞ্জু আহমেদ, এছাড়াও দিদার ঘোষের আবদুল্লাহ লস্কর এবং মহিবুর রহমান, নতুন কাঞ্চনপুরের সিরাজ উদ্দিন, ইস্কন্দর আলী এবং মসদর আলীকে। বিগত 2-3 মাস থেকে তারা ব্ল্যাকমেইল আমারে করছে। ব্ল্যাকমেইল করছেন এই আসামি 1 নম্বরে করছেন আবদুল্লাহ প্রীতামিত উদয় মিয়া, 2 নম্বরে করছেন মঞ্জু এক্স এপি এক্স জিপি প্রীতামিত সুরমান আলী বাউরিকান্দি জিপি, 3 নম্বরে করছে মহিবুর রহমান মাস্টার প্রীতামিত সৌরভ আলী সাংদিদার কুশ 3য় খণ্ড, 4 নম্বর করছেন শাহিন আহমেদ নদীগ্রাম দিদারকুশ জেলা পরিষদ,
5 নম্বর হচ্ছে সিরাজউদ্দিন আহমেদ রীতামিত ফরিসুদ্দিন সাংনতুন হাঞ্চিনপুর। 6 নম্বর হচ্ছে মোসাদ্দর আলী পিতামৃত শওকত আলী সাংনতুন হাঞ্চিনপুর XAP। 7 নম্বর হচ্ছে ইস্কন্দর আলী পিতামৃত শওকত আলী সাংনতুন হাঞ্চিনপুর। তারা করছে আমি সোনাই ডেভেলপমেন্ট ব্লকের দক্ষিণ মোহনপুর জিপি ট্যাক্স কালেক্টর। তারা আমার সঙ্গে ব্ল্যাকমেল করছে, আমার ট্যাক্স কালেকশনের ব্যাপারে ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল করিয়া তারা আমার চাপ সৃষ্টি করছে। চাপ সৃষ্টি করার ভিতরে দিকে আমার কাছ থেকে 55 থেকে 60,000 টাকা আত্মসাৎ করছে। আত্মসাৎ করিয়া তারা আমারে হুমকি দেয় যে তোর চাকরি কি আমরা তোরে বরখাস্ত করিলি যদি তুই আমরা ডিমান্ড না দেস। ডিমান্ড আমি বললাম কিতা তোমরা ডিমান্ড আমার কিতাব ব্ল্যাকমেলও পাইলাই, এটা আমার বুঝাও। আমার এটা তারা বুঝা না যে বুঝবে তুই তোর চাকরি যেদিন আমরা শেষ করবো এদিন তুই বুঝবে। এখন তুই আমরা 27 লক্ষ টাকা দে। 27 লক্ষ টাকা শোনার বাদে আমি তারা দ্বারস্থ হয়েছি। দ্বারস্থ ওই যে আমি শাহিন মিয়ার বাড়ির 14 তারিখ রাত 8 কোটিকার সময়, এই সময় তারা আমার ব্ল্যাঙ্ক দস্তখত লইতে চাইছে আর 27 লক্ষ টাকা দিতাম চাইছে। তখন আমি ওখান থেকে গিয়া আমার প্রাণের বয়ে আমি তার কাছ থেকে গিয়া যে কোনো কৌশলে আমি হরছি। হরার পরে তারা আমারে একটু তল্লাশি করছে, আমার ফোনও করছে, আমি তারা ফোন রিসিভ করছি না। তখন আমার প্রাণের বয়ে আমি আমার বাড়িতে এসেছি। বাড়িতে হওয়ার পরে আমি আমার চিন্তা ভেঙে নিলাম এইসব দালাল চক্র থেকে বাঁচতে হইলে এবং সমাজে বাঁচাইতে গেলে কি পথ অবলম্বন করা দরকার। ও আমি আমার বিবেক কাটাইয়া আমি দেখছি আইনের আশ্রয় লইতাম। আইনের আশ্রয় লইতে গিয়ে আমি একটা FIR লিখেছি ওই দিন রাত্রে। লেখি আমি রাত অনুমানিক মনে হয় 1-1:30টার সময় আমি খসুদ্রম থানাত গিয়ে FIR দিয়া আমি ঘর আইছি। আচ্ছা, কিতা লাগে আপনার উপরে ওই যে টাকা দাবি উপরে কিতা একটা ভিডিও করছে হয় তারা, কিন্তু আমার দেখায় না। আদালত মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা, আমি সমস্ত আছে আমার সুবিচারটা আমি চাই। পৈতৃক সম্পত্তি দাবি করার ফলে বাবার বাড়ির লোকের কাছে হুমকির মুখে এক গৃহবধূ, দেখুন সবিশেষ। এ নিয়ে দিদারখুশ 4র্থ খণ্ডের বাসিন্দা রমিজউদ্দিন, এমাদউদ্দিন এবং রবিজুল হকের বিরুদ্ধে শিলচর আদালতে মামলা দায়ের করেছেন সোনাইয়ের নতুন কাঞ্চনপুরের গৃহবধূ আতিকা বেগম। মঙ্গলবার বিকেলে নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠক করে আতিকা বেগম নামের গৃহবধূ জানান, বাবা মারা যাওয়ার পর সম্পত্তি ভাগবাটোয়ারায় বোনের সম্পত্তিগুলো দিতে অমত প্রকাশ করেন 3 ভাই সহ তাদের পরিবারের লোক। সম্পত্তি দেওয়ার কথা বললে তারা বিভিন্ন ধরনের হুমকিও দেন। এমনকি তার স্বামী আতাউর রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে কোণঠাসা করার চেষ্টা করেন। তিনি জানান, সম্প্রতি তার স্বামীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তুলে মিথ্যে মামলা করে মূল ইস্যুকে ডাইভার্ট করার চেষ্টা করছেন। গৃহবধূ আতিকা বেগম তার সম্পত্তির জমি পাইয়ে দিতে জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছেন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।